দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ যারা তোমরা আইসিএসসির বাংলা পরীক্ষা দিলে ক্লাস 10-এর, আশা করি তোমাদের সকলের ভালো হয়েছে। যদি কারো মন খারাপ হয়ে থাকে যে পরীক্ষা আমার ভালো হয়নি স্যার, তো বেশি মন খারাপ করো না। মন খারাপ করে পরের পরীক্ষাটা যেন খারাপ না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। এখন আমি যে কাজটি করব, যে ভিডিওটি আমি আপলোড করব, সেটি হলো তোমাদের আইসিএসসি পরীক্ষার এই বাংলা কোশ্চেনের আমি একটু উত্তর করার চেষ্টা করেছি। দেখো, সবগুলি উত্তর করা আমার পক্ষে সম্ভব হয়নি এত অল্প সময়ের মধ্যে, কিন্তু আমি মুখে মুখে প্রত্যেকটা উত্তর তোমাদের বলে দেব। আর এমনি তাছাড়াও কম্পিউটারে বা মোবাইলের দ্বারা কিছু কিছু উত্তর আমি বানিয়েছি, আর সেগুলি চলো আমরা পরপর আলোচনা করলেই ধরা পড়ে যাবে। তো চলো তাহলে শুরু করি। প্রথম যে অংশটি তোমাদের থাকে বা প্রথম যে অংশটি রয়েছে সেটি হলো রচনা। দেখো, তোমাদের 4টি রচনা থাকে এবং একটি চিত্র পর্যবেক্ষণ থাকে। তো চলো তাহলে দেখে নিই। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় অবলম্বনে আনুমানিক 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। তোমাদের 4টি প্রবন্ধ রয়েছে এবং একটি চিত্র পর্যবেক্ষণের এসেছিল, ওটা আমি দেইনি। এখানে 4টি প্রবন্ধকে তুলে ধরেছি। দেখো, 1 নাম্বার এসেছিল একটি ক্লাসরুমের আত্মকথা। 2 নাম্বার এসেছিল আধুনিক যন্ত্রনির্ভর সভ্যতা তোমার জীবনকে কতটা সহজ করেছে, তোমার অভিজ্ঞতার নিরিখে ব্যাখ্যা করো। 3 নাম্বার এসেছিল একটি ভিড় ট্রেনে কিছুক্ষণ। 4 নাম্বার এসেছিল অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এই প্রবাদ বাক্যটি অবলম্বনে একটি মৌলিক গল্প রচনা করো। এই যে 4টি রচনা এসেছে, এই 4টি রচনার মধ্যে আমি একটি এখন বলে দিচ্ছি, বাকি 3টা বলতে গেলে তো প্রচুর সময় লাগবে। একটু বোঝার চেষ্টা করো, আমি একটি বলে দিচ্ছি। খুব সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা একটু শুনবে। এটা এরকম হতো: আমি একটি শ্রেণীকক্ষ, ধরো আমার বয়স 10 বছর। শুনেছি আমার পাশের জমিটায় স্কুল বসতো। তারপর 3 তলা বাড়ি হলো, আমার জন্ম হলো। আমি নবম শ্রেণী, খ শাখা। মানে যেহেতু শ্রেণীকক্ষ বলেছে, একটা পার্টিকুলার তোমাকে শ্রেণীকক্ষ এখানে লিখতে হবে। আমার ডান পাশে, বাঁ পাশে যথাক্রমে ক ও গ শাখা, মানে এ এবং সি সেকশন। আমার কাছে শুধু মেয়েরাই বসে, সারি সারি বেঞ্চ। আমার একটা বেঞ্চে 2জন করে মিষ্টি দেখতে মেয়ে বসে। আমার দক্ষিণ দিকের দেওয়ালে 2টো বড় বড় জানলা, উল্টো দিকে 2টো করে পাল্লাওয়ালা দরজা। এই 2 দরজার মাঝখানে টেবিল রাখা আছে, যেখানে দিদিমণি ও স্যারেরা বই, মার্কার পেন, ডাস্টার, চার্ট ইত্যাদি রাখে। দরকার মতো বোর্ডের দুপাশে পেরেকে আর কি চার্ট টাঙিয়ে দেন। তো তারপর মনে করো, আগে না কালো বোর্ড ছিল, না চক ছিল, না ডাস্টার, কিছুই ছিল না। তো স্যারেরা আসতো এবং মুখে মুখে আমাদের পড়াতো। এবং একদিন কি হয়েছিল, একটি সপ্তম পিরিয়ড চলার সময় হঠাৎ মেয়েটা চলে গেল। 2জন লোক এসে কালো বোর্ড খুলে সাদা বোর্ড লাগালো। আমার খুবই লাগলো, মানে আমার ব্যথা হলো, আমার পেরেক ঠুকলো আমার গায়ে। কেউ বুঝতে পারল না। কিন্তু আমার মনের ব্যথা কি আমি কাউকে বোঝাতে পারবো? এরকম এরকম আরো অনেক কিছু লিখতে হবে। এরপরে জন্মদিন একদিন সেলিব্রেশন হলো, ইত্যাদি ইত্যাদি। শিক্ষক দিবস সেলিব্রেশন হলো, সবকিছু লিখতে হবে। বেলুন দিয়ে সাজানো হলো। তারপর প্রতি বছর ধরো মেয়েরা নতুন নতুন শ্রেণীতে উঠে চলে যায়, আমাকে ভুলে যায়। তখন চোখের জল আমি ধরে রাখতে পারি না, মানে যেহেতু ওর উপর একটি মানুষের সত্তা আরোপ করা হয়েছে, তাই চোখের জলের মধ্যে দিয়েই আমি ওদের জন্য প্রার্থনা করি যেন ওরা ভালো থাকে। এটি একটি সারসংক্ষেপ আমি তোমাদের কাছে আলোচনা করলাম। এটিকেই একটু বড় করে লিখতে হতো। এবার চিঠি দেখে নাও কি কি এসেছে। তারপর যে টপিকটি নিয়ে আমরা এখন আলোচনা করব, মানে তোমাদের যে প্রশ্নপত্রে যে টপিকটি এসেছে, সেটা হলো সম্পাদকের কাছে চিঠি। মানে সম্পাদকের এবং বন্ধুর কাছে যে চিঠিগুলো আসে, সেই চিঠি। তো দেখো তাহলে, তোমাদের যে 2টি চিঠি এসেছে, সেই 2টি চিঠি আমি এখানে তুলে ধরবো এবং একটি চিঠিকে এখন আমি আলোচনা করব। চলো তাহলে দেখে নেই। লিখিত বিষয় দুটির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় অবলম্বনে আনুমানিক 120 শব্দের মধ্যে একটি পত্র লেখো। 1 নাম্বার যেটি এসেছিল সেটি দেখো: ফুটপাথে অবাঞ্ছিত দোকান গজিয়ে ওঠায় সাধারণ মানুষের কষ্ট বেড়েই চলেছে। এর প্রতিবাদ জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো। এবং 2 নম্বর এসেছিল দেখো: প্রতি বছর গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অংশে
তীব্র হয়ে উঠেছে জলের সংকট। শিক্ষিত শহরবাসী হিসাবে এ বিষয়ে তোমার ও সকলের কি কর্তব্য আছে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এবার আমি একটির উত্তর করে দেব। ১ নাম্বারটা দেখো, দুটো আমার সম্ভব নয়, সময়ের খুব অভাব। একটি আমি করে দিচ্ছি, উপরেরটা। এরপরেই থাকছে সেটি দেখো। হয় দোকান উচ্ছেদ। দেখো, ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্যে আমাদের শহরের দুপাশে অসংখ্য দোকান ভাঙা হলো। দেরিতে হলেও কর্তৃপক্ষ এদিকে নজর দেওয়ার পথ চলতি মানুষ অনেকটা স্বস্তি পাবেন। ফুটপাত জুড়ে অসংখ্য স্টল থাকায় পথচারীরা রাস্তায় নেমে আসতেন, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিত। কেনাবেচার জন্য ফুটপাথের উপর ছোট ছোট জটলা তৈরি হতো, অফিস যাত্রীরা পড়তেন অসুবিধায়। প্রত্যহ যানজট দেখা দিত। দোকান উচ্ছেদের ফলে এইসব সমস্যা অনেকটা দূর হবে। দোকান উচ্ছেদের ফলে একদল মানুষের যেমন সুবিধা হবে, ঠিক তেমনি অন্য মানুষ রুটি রোজগার হারাবে। দোকানই তাদের রোজগারের একমাত্র মাধ্যম। তাই দোকান উচ্ছেদের সঙ্গে সঙ্গে উচ্ছেদ হওয়া দোকানদারদের পুনর্বাসন দেওয়া একান্ত প্রয়োজন। আর যাই হোক, এর ফলে হারানোর বেদনা অনেকটা কমবে। অতএব মহাশয়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আমার এই মতামতটিকে আপনার জনপ্রিয় দৈনিক পত্রিকাটিতে যদি প্রকাশ করেন তাহলে বাধিত হব। উপর নিচে অ্যাড্রেস এগুলো আমি কিছুই দেইনি, শুধু বডিটা তোমাদের সাথে আলোচনা করলাম। এবারে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ যে রচনাটির যে অংশটি রয়েছে সেই মানে তোমাদের এটা আনসিনের কথা বলছি, কিন্তু অনুচ্ছেদ বলতে তোমরা রচনা ভাবো না। তো পরপর তোমরা কোশ্চেনটা হাতে নিয়ে বসবে এবং এটা দেখবে। এটা হচ্ছে আনসিনটা নিয়ে এবার আমি কথা বলছি। দেখো, এত বড় প্যারাগ্রাফটা আমি পড়ছি না, আমি ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তরে প্রবেশ করছি। চলো তাহলে দেখে নেই। দেখো, আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ১ নাম্বার, এককালে ভুবনডাঙ্গার মাঠ পথিকদের কাছে ভয়ের কারণ ছিল কেন? উত্তর, আদিকালে ভুবনডাঙ্গা অঞ্চলের চারিদিক ছিল জনশূন্য নির্জন। রুক্ষ ধুধু প্রান্তরে ভুবনডাঙ্গা কেবলমাত্র একটি গ্রাম ছিল। সুযোগ পেলে ঠ্যাঙাড়ে বাহিনী লুটপাট করে বা মেরে পথিকদের কাছ থেকে যা পেত তা নিজেদের মধ্যে ভাগ করে নিত, তাই পথিকরা ভয় পেত। এবার দেখো, মহর্ষি কোন কাজের জন্য সর্দারের কাছ থেকে সময় চেয়ে নিলেন? উত্তর, মহর্ষি সর্দারের কাছে বলেছিল, জানি তোরা আমাকে মেরেই ফেলবি, তার আগে একটু ঈশ্বরের উপাসনা করে নেই, আপত্তি করিস নে। এই কথা বলে সর্দারের কাছ থেকে তিনি সময় চেয়ে নিয়েছিলেন। নাম্বার দেখো, মহর্ষি ডাকাতদের সৎ পথে আনার চেষ্টা করেছিলেন কিভাবে? উত্তর, মহর্ষি ডাকাতদের সৎ পথে আনার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, তোদের যদি কাজের ব্যবস্থা করি তাহলে তোরা এ পাপের পথ ছেড়ে দিবি। সমন্বরে সবাই সম্মতিসূচক ঘাড় নেড়ে বলেছিল হ্যাঁ। শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠার পর এদের অনেকেই মহর্ষির প্রতিষ্ঠানে কাজে নিযুক্ত হয়ে গিয়েছিলেন। এইভাবেই সৎপথে এনেছিলেন। সাহায্যে শান্তিনিকেতনে জমির ব্যবস্থা হয় ও কিভাবে? উত্তর, ভুবনমোহন সিংহের পুত্র প্রতাপ নারায়ণ মহর্ষির ইচ্ছে অনুযায়ী মাত্র ৫ টাকা খাজনায় জমির বন্দোবস্ত করে দিয়েছিলেন। মানে এভাবেই জমির ব্যবস্থা করা হয়েছিল। ৫ নাম্বার দেখো, খোয়াই অঞ্চলের মাটি কেমন? উত্তর, খোয়াই প্রান্তর কাঁকড়ে ভরপুর ছিল, অনেক খুঁড়েও জলের হদিশ পাওয়া যেত না সেখানে। এবারে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রামার। তোমাদের ৮টা প্রশ্ন আসে এবং এই ৮টার এমসিকিউ প্রশ্ন আসে। দেখো, আমি একটা প্রথমেই সরি বলে নিচ্ছি তোমাদের। আমি যে ফরম্যাটে এমসিকিউ প্রশ্ন উত্তর তৈরি করি সেখানে আমার ৩টে করে অপশন দেওয়ার মানে জায়গা ছিল যেখানে আমি তৈরি করি। তোমাদের প্রশ্নপত্রে ৪টি করে অপশন ছিল। দেখো, আমি প্রথমে যেটি এমনিই বাদ হয়ে গেছে না, যেটি মনে করো হবে না উত্তর, সেটিকে আমি আগে এমনি বাদ দিয়ে দিছি। আর দুটো আমি এক্সট্রা রেখেছি এবং তার সাথে উত্তর রেখেছি। যাই হোক, আমাকে একটা প্রশ্ন এমসিকিউ বানাতে হয়েছে যেখানে আমি ৩টা অপশন দেওয়ার সুযোগ পেয়েছিলাম, ৪টা হয়নি, কারণ ফরম্যাটটা আমার ওইভাবেই তৈরি। তার জন্য আমি ভীষণ দুঃখিত। একটি আগে থেকেই বাদ। এবার এই ৩টির মধ্যে তোমরা একটু বেছে নেবে, আর উত্তর তো আমি করেই দিচ্ছি। তো একটু এলোমেলো হতে পারে জিনিসটা, কিন্তু উত্তরটা সঠিকই আছে। উত্তরটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। চলো তাহলে শুরু করি। ঠিক বানান কোনটি? অপশনগুলি ছিল পরীক্ষা, সান্ত্বনা,
শ্মশান। সঠিক উত্তর শ্মশান। আপনি একবার শুনলেই মনে রাখতে পারেন তিনি হলেন। অপশনগুলি হলো শ্রুতিধর, শ্রবণপ্রিয়, শ্রুতিমধুর। সঠিক উত্তর শ্রুতিধর। এ ট্রেন ধরার জন্য ড্যাশ করে হাঁটতে লাগলো। শূন্যস্থানে সঠিক ধনাত্মক শব্দটি বসাও। অপশনগুলি হলো পটপট, ঝিনঝন, হনহন। সঠিক উত্তর হনহন। স্বপ্নের জাল আমি বানিয়েছি মানে বুনিয়েছি। বুনিয়েছি শব্দটি চলিত ভাষায় কি হবে? অপশনগুলি হলো বুনেছি, বুনবো, বুনছি। সঠিক উত্তর বুনেছি। নবনীতা বলল, আমি কাজটা করতে পারবো না। পরোক্ষ উক্তিতে কি হবে? অপশনগুলি হলো নবনীতা বলল সে কাজটা করতে পারবে না, নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে না, নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে। সঠিক উত্তর নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে না। নিচের কোন বাক্যে মুখ শব্দটি দয়া অর্থে এসেছে? অপশনগুলি হলো কথাটা বলতেই তার মুখ চুন হয়ে গেল, সে বাপ মায়ের মুখ রেখেছে, এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইলেন। সঠিক উত্তর এতদিনে ঈশ্বর মুখ তুলে চাইলেন। চাকরি চলে গেল, আয়ের পথ নেই, ড্যাশ পড়ে আছি। শূন্যস্থানে উপযুক্ত বাগধারা বসাও। অপশনগুলি হলো অসম্ভব ব্যাপার, অকুল পাথারে, অন্তরালে থাকা। সঠিক উত্তর অকুল পাথারে। লম্বা ট্রেন আর একদম ডগায় ইঞ্জিন সরল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? অপশনগুলি হলো যে ট্রেনটি লম্বা তার একদম ডগায় ইঞ্জিন, লম্বা ট্রেনের একদম ডগায় ইঞ্জিন, লম্বা ট্রেন ও তার একদম ডগায় ইঞ্জিন। সঠিক উত্তর লম্বা ট্রেনের একদম ডগায় ইঞ্জিন। এবারে সংকলিতার যে তোমাদের বই, যেটা গল্প থেকে যে প্রশ্নগুলো আসে, সেই গল্পের প্রশ্নগুলো আমি এক এক করে আলোচনা করব। প্রথমে আগে প্রশ্নগুলো দেখে নেবে। আমি সব হয়তো উত্তর বলে দেওয়া সম্ভব নয়, আমি কিছু কিছু উত্তর তোমাদেরকে এখন মুখে মুখেই এভাবেই সলভ করে দিব। চলো তাহলে শুরু করি। প্রথম যেটা এসেছিল সেটা গিন্নি থেকে। চলো প্রশ্ন দেখে নিই। কুলের অনেক ছেলেই তাহার সহিত ভাব করিবার জন্য উন্মুখ ছিল। কার কথা বলা হয়েছে? সে কোন শ্রেণীর ছাত্র ছিল? কে তার কি নামকরণ করেছিল? তার স্বভাবের পরিচয় দাও। গল্পের শেষে তার চোখ দিয়ে জল ঝরে পড়ার জন্য কে এবং কেন দায়ী বলে তুমি মনে করো? তাহলে কার কথা বলা হয়েছে? এখানে আশুর কথা বলা হয়েছে। সে ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণীর নিচে পড়াশোনা করত। শিবনাথ পণ্ডিত আশুর গিন্নি নামকরণ করেছিলেন। আমি কিন্তু খুবই শর্টে উত্তরগুলো বলছি, একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, পরেরটা দেখো, আশুর যে ভালো মানুষের পরিচয় বা আশুর স্বভাবের পরিচয়। আশু ছিল নিতান্ত লাজুক প্রকৃতির ছেলে। সে ভীষণ লজ্জা পেত ক্লাসে। সে নিতান্তই ভালো মানুষ ছিল এবং ক্লাসের মধ্যে সবচেয়ে ছোট বালক বলাই যেতে পারে। সে যে বাবা মায়ের কেউ এক্সট্রা হয় বা তার যে সে যে বড় লোক বা তার জন্য এক্সট্রা করে দাসী যে পত্রপুটে মিষ্টান্ন নিয়ে আসে, এইসব সে কিছুতেই প্রকাশ করতে চাইতো না। সে মিছিমিছি হাসতো, মানে মিটিমিটি করে হাসতো এবং ক্লাসের অন্যান্য ছেলেরা তার সাথে বন্ধুত্ব করতে চাইলে সে সেভাবে করতো না। আমি একটু শর্টে বললাম তো, তো এটা আরো ভালোভাবে উত্তর আছে, একটু আরো ভালোভাবে উত্তর দেওয়া যেতে পারে। আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এই উত্তরটা দেখো। গল্পের শেষে আশু যে চোখের জল ফেলেছিল তার জন্য কে দায়ী ছিল? তার জন্য দায়ী ছিল শিবনাথ পণ্ডিত। কারণ আশু তার বোনের সাথে পুতুলের বিয়ে খেলছিল, এটা কোনো অন্যায় নয় বা এটা কোনো খারাপ কাজ নয়, কিন্তু শিবনাথ পণ্ডিতের ওই যে একটা বাজে অভ্যাস, শিবনাথ পণ্ডিত ছাত্রদের নামকরণ করে দিতেন এবং এর মধ্যে আশু পড়ে গিয়েছিল, মানে ধরা পড়ে গেছিল, যার ফলেই আশুকে নতুন নামকরণ করেছিল গিন্নি। এবং তারপর ছেলেরা যখন তাকে খেপাতে শুরু করলো তখন আশুর আর চোখের জল বাদ মানলো না, ফলে স্বভাবতই সে কান্না করে ফেলেছিল।
এটাই মূলত একটু গুছিয়ে লিখতে হবে। 2 নাম্বার যে প্রশ্নটা এসেছে সেটা হলো লালু গল্প থেকে এসেছে। চলো তাহলে লালু গল্পের সেই প্রশ্নটা আমরা এখন দেখে নেব। পরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না। লালু কে? দিন 15 সে কোথায় থাকলো? কেন সে 15 দিন বাড়ি ফিরল না? কোন ঘটনার পরে এমনটা হলো? লালু কে? লালু হলো শরৎচন্দ্র রচিত লালু গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র। তার মায়ের নাম নন্দরানী, তার বাবা একজন নামজাদা উকিল ছিল। দিন 15 সে কোথায় থাকলো? দিন 15 সে তার মাসির বাড়িতে থেকেছিল। কেন সে 15 দিন বাড়ি ফিরল না? কারণ নন্দরানী গুরুদেব স্মৃতিরত্নকে সে জব্দ করেছিল বরফের চাঙ্গর দিয়ে, মানে ঠান্ডা জল ফেলে গুরুদেবকে সে জব্দ করেছিল মায়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য। লালু জানে এখন যদি সে বাড়ি ফেরে তাহলে মা তার পিঠে চাবুক ভাঙবে, তাই সে বাড়ি ফেরেনি। ঘটনার পর এমনটা হলো, ওই একই কথা ঘুরে ফিরে একটু বানিয়ে চড়িয়ে লিখতে হবে যে ওই যে নন্দরানীর গুরুদেব মানে লালুদেরও গুরুদেব স্মৃতিরত্নকে জব্দ করার পর তার মা ভীষণ লজ্জিত হয়ে পড়ে এবং গুরুদেবের কাছে তার সম্মানহানি হয়। এই ঘটনা আরো বিভিন্নভাবে লিখলেই হয়ে যাবে। এটার পর লালু চলে গেছিল মাসির বাড়ি। পরের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্ন এসেছিল লোকটি গল্প থেকে। তাহলে চলো এই লোকটি গল্পের যে প্রশ্ন সেই প্রশ্ন আমরা দেখে নেই। আপনার যদি পছন্দ হয় রেখে দিতে পারেন। জিনিসটার পুরো দাম আপনি দিয়েছেন। বক্তা কে? কার প্রতি এই উক্তি? জিনিসটার বর্ণনা দাও। যাকে বলা হচ্ছে তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন? কিভাবে তিনি পুরো জিনিসটার দাম দিয়েছেন বলে তুমি মনে করো? বক্তাকে কার প্রতি এই উক্তি করেছিল? বক্তা হলো 22-23 বছরের সেই যুবক ছেলেটি। সেই যুবক ছেলেটি আজহার উদ্দিন খাঁয়ের উদ্দেশ্যে এই উক্তিটি করেছিল। এই যুবকটি একটি হীরা বিক্রি করতে এসেছিল। সেই হীরেটি ছিল পায়রার ডিমের থেকে একটু বড় এবং সেই হীরেটি ছিল 125 ক্যারেটের। যাকে বলা হচ্ছে তিনি কেমন প্রকৃতির মানুষ? দেখো, আজহারউদ্দিন খাঁ ছিলেন প্রচন্ড কৃপণ মানুষ, কিন্তু তিনি মানুষ হিসাবে সৎ। এছাড়াও আজহারউদ্দিন খাঁয়ের যে সমস্ত গুণগুলি রয়েছে সেই গুণগুলি এখানে লিখলেই এই উত্তরটি হয়ে যাবে। পরের প্রশ্নটি দেখো, কিভাবে তিনি দাম দিয়েছেন? আজহারউদ্দিন খাঁ সমাজের জন্য বিভিন্ন অনাথ আশ্রম, নারীদের জন্য বিভিন্ন সেবামূলক প্রকল্প, রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন জিনিস তৈরি করে সেই জিনিসটির দাম দিয়েছেন। এগুলি আরো ভালোভাবে লিখতে হবে। আমি খালি পয়েন্ট টু পয়েন্ট তোমাদের ধরিয়ে দিচ্ছি উত্তরগুলো। পরের যে প্রশ্নটি সেটা দেখে নিই। পরের প্রশ্নটি তোমাদের এসেছে অমলকান্তি থেকে। এবার তো তোমাদের ভাগ্য ভীষণই ভালো। দেখো, অমলকান্তি এসেছে, ফুল ফুটুক না ফুটুক এসেছে, খোকো এসেছে, সবচেয়ে সোজা সোজা কবিতা থেকে প্রশ্নগুলা তোমাদের এসেছে। সভ্যতার প্রতি, রবীন্দ্রনাথের প্রতি, বঙ্গভূমির প্রতি এগুলো আসেনি। তোমরা তো লাকি বলা চলে। তো যাই হোক, চলো অমলকান্তি থেকে প্রশ্নটি দেখে নেই। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন একটা অন্ধকার ছাপাখানায় কাজ করে। উদ্ধৃত অংশটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবির কোন বাংলা অনুবাদ বিশেষ জনপ্রিয়? অমলকান্তির পরিচয় দাও। অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল? এই পংক্তিগুলিতে সমাজের কোন চিত্র প্রতিফলিত হয়েছে? অমলকান্তি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি হার্গের দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন এই যে গল্পটি, এই গল্পটি বাংলায় অনুবাদ করে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অমলকান্তির পরিচয় চেয়েছে। দেখো, অমলকান্তির পরিচয় অনেক বড় করে লেখা যায়। তো যাই হোক, কবির বন্ধু সে রোদ্দুর হতে চাইতো, যে যায় রোদ্দুর জাম এবং জামরুলের পাতায় হাসির মতো লেগে থাকে। পরবর্তীতে সে ছাপাখানার একজন কর্মচারী হয়েছিল। এই ধরনের একটু বানিয়ে লিখলেই হয়ে যাবে। তো এখানে সমাজের যে চিত্রটা প্রকাশিত হয়েছিল সেটি হলো একটি কঠিন বাস্তব চিত্র। তোমার স্বপ্ন থাকতেই পারে অনেক বড় বড়, কিন্তু সেই স্বপ্নকে যে কঠোর যে বাস্তব, সেই বাস্তব তোমাকে মানে অ্যাকচুয়ালি হতে দিচ্ছে না এবং তোমার পথে পথে বাধা দিচ্ছে। এই কঠিন সত্যকেই এখানে প্রকাশিত করা হয়েছে। পরবর্তী যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি এসেছিল ফুল ফুটুক না ফুটুক, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা সেই কবিতা থেকে। চলো তাহলে প্রশ্নটি আমরা দেখে নেই। অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো গাছ তখনও হাসছে। মুখ চাপা দিয়ে বলতে কি বোঝানো হয়েছে? দড়ি পাকানো কিসের প্রতীক?
উদ্ধৃত গাছটি তখনও হাসছে কেন? আলোচ্য কবিতায় কবি কী বার্তা দিতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। মুখ চাপা দিয়ে, এখানে মুখ চাপা দিয়ে বলতে এই ধরনের, মানে মুখে হাত দিয়ে যেখানে হাসতে মানা বা কথা বলতে মানা সেই ধরনের অঙ্গভঙ্গিকে বোঝানো হয়েছে। দড়ি পাকানো কৃষের প্রতীক। দেখো, দড়ি পাকানো বলতে এখানে আমরা যে গাছটিকে উঠতে দিচ্ছিলাম না, যাকে আমরা পদে পদে বাধা দিচ্ছিলাম, যে গাছটি তার নিজস্ব ক্ষমতার গুণে বা নিজস্ব শক্ত হয়ে, মানে দড়ি দেখবা পাকালে পরে শক্ত হয়ে যায়, এছাড়াও যে সুতলিগুলো, সেই সুতলিগুলো তখন নরম থাকে, সেটি যখন আমরা পাক দিই তখন শক্ত হয়ে যায়। সেই কাঠখোট্টা গাছটিও শক্ত হয়ে উঠেছিল। এখানে দড়ি পাকানো বলতে এখানে শক্ত, সহজ এবং সবলতার প্রতীক। গাছটি তখনও হাসছিল কেন? দেখো, আমরা গাছটিকে যতই বাধা দেওয়ার চেষ্টা করি না কেন, গাছটি তার নিজস্ব মনোবলের সাহায্যে, মানে তার প্রচন্ড ইচ্ছা শক্তির সাহায্যে যেহেতু বেঁচে ছিল বা বেঁচে থাকতে পেরেছিল, সেই জন্যই গাছটি মনে মনে হাসছিল। এগুলি আরো ভালোভাবে লিখতে হবে, আমি জাস্ট পয়েন্ট টু পয়েন্ট তোমাদের ধরিয়ে দিচ্ছি। কবি এখানে কি বার্তা দিতে চেয়েছেন? দেখো, কবি এখানে বলেছেন যে বসন্তের আগমনকে যদি আমরা অস্বীকারও করি, তবুও তো বসন্ত থেমে থাকবে না, বসন্ত তো আসবেই। আরেকটি বার্তা এখানে দিয়েছিলেন যে আমাদের খারাপ সময়ের পরবর্তীকালে সুসময় একদিন না একদিন আসবেই। সুসময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না, খারাপ সময়ের পরে সে নিজে থেকেই আসে। আর কবি এটাও বলেছিলেন যে সুসময় কখনো কাউকে বঞ্চিত করে না, তার কৃপা সবাইকে সে প্রদান করে। এবারে যে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটি এসেছিল অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে। চলো তাহলে খো খো কবিতার প্রশ্নটি আমরা দেখে নিই। তবু খো খো খেলুড়ে মেয়ে লড়ছে এমন লড়াই, তাকে নিয়ে দেশশুদ্ধ আম জনতার বড়াই। খো খো খেলাটি ভারতের কোন অংশে অধিক প্রচলিত? বড়াই ও আম জনতা এই শব্দ দুটির অর্থ লেখো। এই অংশে মেয়েটির কোন লড়াইয়ের কথা বলা হয়েছে? তবু সে কিভাবে সকলের বড়াই হয়ে ওঠে? খো খো যে খেলাটি রয়েছে, এই খেলাটি ভারতবর্ষের মহারাষ্ট্র নামক যে জায়গাটি রয়েছে সেই জায়গায় বেশি প্রচলিত। আম জনতা বলতে সাধারণ জনগণকে বোঝানো হয়েছে এবং বড়াই শব্দের অর্থ হলো অহংকার। এক্ষেত্রে মেয়েটিকে কোন লড়াই করতে হয়েছে? দেখো, মেয়েটির সাংসারিক জীবন ছিল ভীষণ দরিদ্রতায় ভরপুর এবং এই দারিদ্রতার সঙ্গে তাকে লড়াই করতে হয়েছিল জীবনে খো খো খেলে তাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এটা আরেকটু সাজিয়ে লিখতে হবে। সাধারণ মানুষ সেই খো খো খেলুড়ে মেয়েটির জন্য এখানে গর্ববোধ করেছে, কারণ সে তার দরিদ্রতা সত্ত্বেও সে জীবনে জয়লাভের একটা চেষ্টা করে গেছে, সে দারিদ্রতাকে ছাপিয়ে তার খেলার স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা করেছে। এই জন্যই আমজনতা তাকে নিয়ে বড়াই করছে। এটি গেল কবিতা থেকে আলোচনা। এবার আমরা চাঁদের পাহাড়ের প্রশ্নোত্তর দেখে নেব যেগুলি এসেছিল। প্রথম যে প্রশ্নটি এসেছিল চাঁদের পাহাড় থেকে, সেটি আমরা দেখে নেই। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুলল। শঙ্কর কে? সে প্রতিদিন কি কি কাজ করত? মায়ের কোন কথা শঙ্করকে ভাবিয়ে তুলেছিল? শঙ্কর যে সাধারণ ছেলে নয় তার কি কি প্রমাণ পাওয়া যায়? কোন বিষয়ে তার অদ্ভুত জ্ঞান ছিল? শঙ্কর হলো চাঁদের পাহাড় যে উপন্যাস, সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। প্রতিদিন সে বন্ধু বান্ধবের বাড়িতে আড্ডা দেওয়া, দুপুরে আহার আনতে লম্বা ঘুম এবং বিকেলে পলঘাটের যে ঘাট রয়েছে সেই ঘাটে মাছ ধরা, এগুলি সে মূলত করত। আর মা শঙ্করকে বলেছিল যে তোর বাবার শরীরটা এখন ভালো নেই, তাই পাটকলে তাকে কাজ করার কথা বলেছিল। এই কথাটি শঙ্করকে ভাবিয়ে তুলল। শঙ্কর যে সাধারণ ছেলে নয় তার বেশ পরিচয় আমরা অনেকগুলি উদাহরণের সাহায্যে পেয়েছি, কারণ শঙ্কর খেলাধুলায় বেশ পটু ছিল। হাই জাম্পে সে বরাবর প্রথম হয়, ফুটবলে সে বরাবর সেন্টার ফরওয়ার্ড, খুব ভালো খেলে, গাছে উঠতে পটু, বক্সিং এ পটু, কুস্তি লড়তে, মানে বক্সিং বা কুস্তি লড়তে একই ব্যাপার, সেখানে পটু, সাঁতার কাটতে পটু, এমনকি ঘোড়ায় চড়তেও সে পটু। দেখো তাহলে কতগুলি তার গুণ রয়েছে। এই জন্যই তাকে অন্যান্য ছেলেদের সাথে তুলনা করা হয় না, সে একটু আলাদাই। শঙ্করের ভূগোল বইয়ের যে ম্যাপ, সেই ম্যাপের ম্যাপ নিয়ে একটি
দারুণ অভিজ্ঞতা ছিল। মানে এটি তার এক্সট্রা অভিজ্ঞতা বলতে পারো। সে রাতে আকাশের দিকে তাকিয়ে কোনটা কোন নক্ষত্র সেটা বলে দিতে পারতো। আমি এটা একটা উদাহরণ দিলাম আর কি, উদাহরণ নয়, মানে অ্যান্সারটাই বললাম কিন্তু গুছিয়ে ওইভাবে বলিনি, শুধু অ্যান্সারটা বললাম, তোমরা একটু দেখে মিলিয়ে নিবে যে তোমরা এই উত্তরটি লিখছো কি লেখনি। এবারে যে দ্বিতীয় প্রশ্নটি এসেছিল চাঁদের পাহাড় থেকে, সেই দ্বিতীয় প্রশ্নটি আমরা দেখে নেব। 5টি ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে ওঠে, তাকে জানিয়ে দিল যে সে ভয়ানক বিপদে পড়বে। সে কিভাবে বিপদে পড়েছিল, 5টি ইন্দ্রিয় কি কি, সে কিভাবে বিপদ থেকে মুক্ত হলো, বিপদ মুক্ত হওয়ার পর সে কি করেছিল। সে কিভাবে বিপদে পড়েছিল? দেখো, সে একটি ব্ল্যাক মাম্বার হাতে পড়েছিল এবং সেই ব্ল্যাক মাম্বার হাতে সে বিপদে পড়েছিল। এটি আরো একটু সাজিয়ে ভালোভাবে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, 5টি ইন্দ্রিয় কি কি? আমরা সবাই জানি, একটি ছোট বাচ্চাও জানে আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে: চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এটি হলো 5টি ইন্দ্রিয়। পরের প্রশ্নটি দেখো, সে কিভাবে বিপদ থেকে মুক্ত হলো? দেখো, যে ব্ল্যাক মাম্বাটি ছিল, ব্ল্যাক মাম্বার চোখে সে টর্চের আলো ফেলেছিল এবং ব্ল্যাক মাম্বাটি যতক্ষণ ফোনা তুলেছিল ততক্ষণ সে টর্চের আলোটি ধরেছিল। সে নড়া পর্যন্ত কিছু করেনি, মানে নড়েওনি, কিছুই করেনি, চোখের পাতা পর্যন্ত ফেলেনি। শেষ পর্যন্ত সেই সাপটি অবশ হয়ে যখনই একটু অচৈতন্য হয়েছিল তখন সে ওখান থেকে রক্ষা পেয়েছিল বিপদ থেকে। এইভাবেই সে বিপদের হাত থেকে বেঁচেছিল। বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার পরে সে কি করেছিল? দেখো, বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার পর সে ওই প্ল্যাটফর্মের চারিদিকে যে কাঁটাতারের ঘেরা রয়েছে আর প্ল্যাটফর্মের মধ্যে যে মাটির যে জায়গাটি রয়েছে সেখানে সে পায়চারি করেই বাকি রাতটা কাটিয়েছিল। পরের দিন সে গার্ডকে বলে কিছু কার্বলিক অ্যাসিড, একটা লাঠি এবং একটি বন্দুকটা সিংহের জন্য, সেগুলি সে আনিয়ে নিয়েছিল। পরের যে চাঁদের পাহাড়ের প্রশ্নটি তোমাদের এসেছিল সেই প্রশ্নটি আমরা এবার দেখে নিব। হঠাৎ আলভারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। আলভারেজ কে? তার মৃত্যুর পূর্বের কোন কথা শঙ্করের মনে পড়ল? কোন পরিস্থিতিতে মনে পড়ল? তারপর সারা দিনটা শঙ্করের কিভাবে কাটলো? প্রথম প্রশ্নটি দেখো, আলভারেজ কে? আলভারেজ হলো একজন পর্তুগিজ অ্যাডভেঞ্চারিস্ট, মানে যে পর্তুগিজ পর্যটক, সেটি হলো আলভারেজ। আরো ভালো করে লিখবে, তার চেহারার বর্ণনা দিবে, তার রঙের বর্ণনা দিবে, তার চুলের বর্ণনা দিবে, তার কোট প্যান্টের বর্ণনা যদি পারো দিবে, আর তার যে আরো বিভিন্ন শখ রয়েছে সেগুলি দিতে পারো। তার মৃত্যুর পূর্বের কোন কথা শঙ্করের মনে পড়েছিল? দেখো, শঙ্কর আলভারেজকে তুলে নিয়ে, যেখানে সে আহত হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে তারা তাঁবুতে ফিরেছিল শঙ্কর, এবং তাঁবুতে যখন আলভারেজ অচেতন অবস্থায় ফিরেছিল তারপর তার হঠাৎ জ্ঞান ফিরে এসেছিল এবং জ্ঞান ফিরে এসে আলভারেজ তখন শঙ্করকে বলেছিল, তার শেষ কথা এটাই, যে শঙ্কর, এখনো তুমি বসে আছো, চলো ওঠো, আমরা যাই। তারপর হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছিল যে ওই যে পাহাড়টা দেখছো না, ওখানে রাজার ঐশ্বর্য লুকোনো রয়েছে, চলো আমরা তাড়াতাড়ি সেখানে যাই। পরের প্রশ্ন, তারপর শঙ্করের সারাটা দিন কিভাবে কাটে? দেখো, আলভারেজ মারা যাওয়ার পর শঙ্কর স্তব্ধ হয়ে যায়, সে বুঝতে পারে না কি করবে না করবে। সে দুটো বন্দুক পাশে নিয়ে সজাগভাবে বসে থাকে এবং এভাবেই অন্ধকার ঘনিয়ে আসে। এবারে আমরা জাম্বো নাটকের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এক এক করে দেখে নেব। প্রথমে জাম্বো নাটক থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমরা একবার দেখে নেই। যেমন তুই তেমনি তোর সাগরেদগুলো, তোরা উচ্ছন্নে যেতে চলেছিস। কে কাকে একথা বলেছে? উচ্ছন্নে যাওয়া শব্দের অর্থ কি? কিভাবে সে উচ্ছন্নে যাচ্ছে বলে বক্তার মনে হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে সঠিক পথে পরিচালনা করার জন্য বক্তা কি পরিকল্পনা করেছিল? এই কথাটি বলেছিল আনন্দবাবু তার ছেলে জাম্বকে। উচ্ছন্নে যাওয়া শব্দটির অর্থ হলো বিগড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। ছেলে, আমরা বলি না তুই উচ্ছন্নে গেছিস, মানে তুই নষ্ট হয়ে গেছিস, বিগড়ে যাওয়া, এটাই হচ্ছে অর্থ। যেহেতু জাম্বো সারাক্ষণ টিভি দেখে, খেলাধুলা করে, পড়াশোনার সাথে তার সম্পর্ক নেই বললেই চলে, এবং তার যেহেতু মাথায় একটি ভূত চেপেছিল, সে মুম্বাই যাবে, এইসব কারণ দেখেই আনন্দবাবুর মনে হয়েছিল
তার ছেলে জাম্বো উচ্ছন্নে গিয়েছে। আনন্দবাবু তার ছেলে জাম্বোকে উচ্ছন্নতার হাত থেকে বাঁচানোর জন্য অনেক পরিকল্পনা করেছিলেন। তার মধ্যে মনে করো টিভিকে সরাতে চেয়েছিলেন ঘর থেকে, পারেনি। তারপর মনে করো জাম্বোর খেলাধুলা কমানোর চেষ্টা করেছিলেন, পারেনি। জাম্বো হিন্দি কথা বেশি বলতো, সেক্ষেত্রে তাকে লাগাম দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটাও পারেনি। মোট কথা আনন্দবাবু জাম্বোর সাথে কিছুতেই পেরে ওঠেনি। পরবর্তী জাম্বো থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা একবার দেখে নেব, তারপর উত্তরের দিকে এগিয়ে যাব। पेट पूजा के लिए थोड़ा सा। বক্তা কে, সে কখন কাকে একথা বলেছে, সে কিভাবে সেখানে পৌঁছেছিল, তার বক্তব্যের মধ্য দিয়ে তার সম্পর্কে কি জানা যায়। বক্তা এখানে জাম্বো, সে পেট পূজার জন্য কিছু খাবার চেয়েছিল। জাম্বোরা যখন ভগ্ন বাড়িতে ছিল এবং রাত হয়ে গিয়েছিল, সেই সময় তাদের ভীষণ খিদে পেয়েছিল। তাই জাম্বো নিশি এবং মাখনের কাছে কিছু খাবার চেয়েছিল। সে বলতে এখানে জাম্বোর কথা বলা হয়েছে। জাম্বো, নিশি এবং মাখন জাম্বোকে কিডন্যাপিং করার উদ্দেশ্যেই এবং আনন্দবাবুর কাছ থেকে মোটা টাকা কামাই করার উদ্দেশ্যেই এবং জাম্বো মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে তারা এই ভগ্ন বাড়িতে গিয়ে পৌঁছেছিল। আর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এটাই বুঝতে পারি জাম্বো ভীষণ চঞ্চল একজন ছেলে। সে মুম্বাইয়ের যে ভূত তার মাথার মধ্যে চেপেছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এবং সে কার্টুন দেখে দেখে তার মাথা পুরোটা একদম কার্টুনে ভর্তি হয়ে গিয়েছে এবং তার স্বপ্ন সে সফল করতে যে বদ্ধপরিকর, সেটাও আমরা তার এই কথাগুলি থেকে বুঝতে পারি। পরবর্তী জাম্বো থেকে যে প্রশ্নটি রয়েছে, শেষ প্রশ্ন তোমাদের এই পরীক্ষার, সেটি আমরা এখন দেখে নেব। আপনার এই আজব প্রস্তাবে রাজি থাকব, তাই কি মনে করেন? কে কাকে প্রস্তাব দিয়েছিল? প্রস্তাবটি কি? বক্তা তাতে রাজি হলো কি? শেষ পর্যন্ত বক্তা কিভাবে মুক্তি পায়? আনন্দবাবু নিশি এবং মাখনকে এই প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটি এটাই ছিল যে আনন্দবাবু বলেছিলেন নিশি এবং মাখনকে যে তোমরা যেভাবে জাম্বোকে এক রাত এখানে রেখেছিলে, সেইভাবে 7টা দিন তোমাদের জাম্বোকে এইখানেই রাখতে হবে, যাতে তিনি নিশ্চিন্তে 7 দিন ঘুমোতে পারেন। নিশি তাতে রাজি হয়নি। একদিন বা এক রাত জাম্বোকে সামলানোই তাদের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল, সেখানে 7 দিন তারা তো পাগল হয়ে যাবে। তাই নিশি এবং মাখন তাদের প্রস্তাবে আনন্দবাবুর প্রস্তাবে, নিশি যেহেতু হেড ছিল, নিশি, মাখন একটু সাইড ক্যারেক্টার হিসেবে ছিল, নিশি রাজি হয়নি। শেষ পর্যন্ত নিশি বক্তা, এই লাইনটির বক্তা হচ্ছে নিশি। শেষ পর্যন্ত নিশি কিভাবে মুক্তি পায় বলতো? আনন্দবাবু এবং তাদের যে চাকরটা ছিল রামদয়াল, সেই চাকরটা দুজন মিলে আনন্দবাবুকে ধরে রেখেছিল কোনো রকম এবং তাদেরকে মাত্র কয়েক মিনিট সময় দিয়েছিল যে আপনারা এখান থেকে পালিয়ে যান। চারিদিকে না দেখাদেখি করে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল আর তার সাথে তাদের জরিমানা দিতে হয়েছিল। স্কুল পুয়ার ফান্ডে তারা 1000 টাকা জরিমানা দিয়ে সেখান থেকে পালিয়ে কোনো রকম প্রাণ বাঁচায়। দেখো, এই পর্যন্তই ছিল তোমাদের প্রশ্ন এবং আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের উত্তর করে দেওয়ার। তোমরা যারা যারা মিলিয়েছো, তোমাদের আশা করি ভালোই হয়েছে পরীক্ষা। যদি আমি বলছি আমার যদি কোনো উত্তরের ক্ষেত্রে তোমাদের মনে হয় যে স্যার এটা ভুল বলেছে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি সেক্ষেত্রে ব্যাপারটা একটু দেখব, কারণ ভুল মানুষ মাত্রই হয়, আমারও ভুল হতেই পারে। তো চলো তাহলে নেক্সট পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নাও, দেখা হবে খুব তাড়াতাড়ি।